বাহারি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এভাবেই দুজন দুজনে মিশেছিল নিজেদের আপন ভুবনে। তাদের এই নিজস্ব ভুবনের মাঝে ব্যাঘাত ঘটল হঠাৎই, যখন বিকট শব্দে সজোরে ঠাস করে দরজার পাল্লা ধাক্কায় খুলে ভিতরে ঢুকলো কেউ। সেই শব্দে চমকে উঠল দুজনেই। ভেতরে ঢুকেছে পাভেল। নেহাকে এভাবে আদিলের বাহুবন্ধনে আলিঙ্গন অবস্থায় দেখে ক্রোধে ফেটে পড়ল সে। এমনিতেই নেহা ওভাবে এঙ্গেজমেন্টের মাঝ থেকে উঠে আসায় চরম রাগ হচ্ছিল তার। মূলত সেই কারণেই এখানে এসেছিল নেহার সাথে কথা বলতে, কিন্তু এখানে ওদের এই অবস্থায় দেখে তার ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। সে রাগে চিল্লিয়ে বলে উঠল, নেহা! পাভেলের ডাকে নেহা ধরপড়িয়ে উঠে পড়ে। পাভেলকে এই মুহূর্তে এখানে দেখে অনেকটা ঘাবড়ে যাইছে। তাকে যে কিছু বলবে, কিন্তু সেই সুযোগ সময়টাও দেয়নি পাভেল। তেড়ে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধপ করে নেহার হাত ধরে ঝটকা মেরে বেড থেকে নামালো। তারপর টেনে বাইরে নিয়ে যেতে চাইলে নেহা হাত টেনে ধরে বলল, পাভেল কি করছো? ছাড়ো আমাকে। পাভেল তখন ক্ষিপ্ত স্বরে বলল, আমি কি করছি? আগে তুমি কি করছো সেটা আগে বলো। এই জন্যই বুঝি এঙ্গেজমেন্ট না করে চলে এসেছো এই পাগলটার সাথে ওসব রাসলীলা করার জন্য? নেহা তখন প্রতিবাদী গলায় বলে উঠল পাভেলকে, পাভেল কি সব বলছো? পাগল হয়ে গেছো? পাভেল তখন চিৎকার করে উঠল, হ্যাঁ পাগল হয়ে গেছি আমি। তুমি আমাকে পাগল হতে বাধ্য করেছো। অনেক হয়েছে তোমার ওই মন মর্জি। এখন আর এই মুহূর্তে এখানে থাকবে না তুমি। চলো এখান থেকে। কথাটা বলেই আবারও টেনে নিয়ে যেতে লাগলো পাভেল নেহাকে, কিন্তু তাতেও সফল হলো না। কারণ পাগল আদিল ততক্ষণে হিংস্র রূপ ধারণ করেছে। তার অ্যাঞ্জেলকে কেউ নিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। তা দেখে শান্ত থাকে কিভাবে সে? সে তো সুস্থ থাকতেই এমন কিছু হলেও ক্ষিপ্ত বাঘ হয়ে যেত। আর এখন তো মানসিক অবস্থা আরও খারাপ। এমন অবস্থায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হিংস্র হয়ে উঠল আদিল। ভয়ঙ্কর দানবের মতো তেড়ে এসে সোজা পাভেলের গলা চেপে ধরল। আচমকা আক্রমণে পাভেল নেহার হাত ছেড়ে দিয়ে নিজেকে আদিলের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হিংস্র আদিলের সাথে পারা কি সম্ভব? আদিলের এই রূপ দেখে নেহা ঘাবড়ে গেল প্রচণ্ড। সে আদিলের হাত ধরে তাকে সরানোর চেষ্টা করে বলে উঠল, পাভেলকে ছেড়ে দিতে। কিন্তু আদিলে এখন যেন কোনো হুঁশ জ্ঞান নেই। তার মাথায় কেবল একটাই জিনিস চলছে, তা হলো এই লোকটা তার অ্যাঞ্জেলকে কে নিতে চেয়েছে, আর তার বেঁচে থাকার অধিকার নেই কোনো মতে। আদিল এবার পাভেলকে নিচে ফেলে দিয়ে তার উপর হাঁটু ভর দিয়ে চড়ে বসলো। তারপর পাভেলের মুখে ইচ্ছে মতো ঘুষি মারতে লাগলো। মারতে মারতে তো নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে। তবুও থামছে না আদিল। মারছে আর ক্রুদ্ধ স্বরে বলছে, তোর সাহস কি করে হলো আমার অ্যাঞ্জেলকে নিয়ে যাওয়ার? হাত কিভাবে লাগালি তুই? ছোঁয়ার সাহস কি করে হলো তোর? নেহা ভীষণ ঘাবড়ে গেল। এভাবে চললে তো পাভেলকে সত্যি সত্যি মেরে ফেলবে আদিল। নেহা বুঝতে পারলো ওর একা দ্বারা সম্ভব হবে না। তাই সে বাইরে গিয়ে আবির আর বিহানকে ডেকে আনলো। তারা এসে আদিলের অবস্থা দেখে ঘাবড়ে গেল। আদিলকে ধরে টেনে সরানোর চেষ্টা করলো তারা, কিন্তু ক্ষিপ্ত আদিলকে সরানো যাচ্ছে না কিছুতেই। এদিকে পাভেল আধমরা হয়ে গেছে প্রায়। নেহা আর উপায় না পেয়ে জলদি একটা বেহুশের ইঞ্জেকশন নিয়ে পুশ করে দিল আদিলকে। ক্ষণিকের মধ্যেই আদিলও শান্ত হয়ে ঢলে পড়ল। আবির আর বিহান ওকে ধরে বিছানায় শুয়ে দিল। তারপর পাভেলকে দ্রুত নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হলো। খবর শুনে পাভেলের মা বাবা আর নেহার মা বাবা ছুটে এলো হসপিটালে। পাভেলের মা নেহাকে অনেক তিক্ত তিক্ত কথা শোনালো। ছেলের এই অবস্থার জন্য দায়ী করলো তাকে। আজ যে তার ছেলেকে এভাবে নির্মমভাবে মেরেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলো। কিন্তু যখন আদিলের পরিচয় জানলো তখন আর সাহস পেল না তারা। এমনিতেও অসুস্থ পাগলের অপরাধে কোনো শাস্তি নেই আইনে। জাকিয়াও ভীষণ রুষ্ট হলো মেয়ের ওপর। তিনি মেয়ের হাত ধরে সোজা বাসায় নিয়ে এলো। তারপর শক্ত গলায় বলল, অনেক হয়েছে তোর সেবাদান কর্মসূচি। অনেক মেনে নিয়েছি তোর কথা। আর না, এখন আমি যা বলবো তাই করবি তুই। আজ থেকে তোর ওই চাকরি বন্ধ, আর ওই পাগলের কাছে যাওয়া বন্ধ। এর বিপরীতে একটাও কথা শুনবো না আমি তোর। আর আমার কথা যদি হেরফের হয় তাহলে আমার মরা মুখ দেখবি তুই, এই বলে দিলাম আমি। নেহার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি করবে বুঝে উঠতে পারল না। একদিকে মায়ের এমন কঠোর বাণী, আর অন্যদিকে আদিল, যে জ্ঞান ফিরেই তার অ্যাঞ্জেলকে না দেখতে পেলে বেসামাল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে আদিল। নেহা যেন মাঝ দরিয়ায় পড়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না সে। আদিলের জন্য ভেতরটা ছটফট করছে তার। এখন যে আদিল শুধু তার রুকি না, এর চেয়েও বেশি কিছু হয়ে গেছে তার কাছে। কিন্তু তার মাকে কিভাবে বোঝাবে তা? ঘরের মাঝে অস্থির অশান্ত মনে বসে আছে নেহা।
ইঞ্জেকশনের প্রভাব এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে। আদিলের জ্ঞান ফিরে ওকে না দেখতে পেয়ে না জানি কি করে বসবে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। মন তো চাচ্ছে এক্ষুনি ছুটে গিয়ে আদিলের কাছে যেতে, কিন্তু মায়ের বাধার জন্য যেতেও পারছে না। অস্থিরতার সব কেমন যেন বিষাক্ত লাগছে তার। এরই মধ্যে হঠাৎই ফোন বেজে উঠল নেহার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আবিরের কাতর কণ্ঠ শোনা গেল। সে বলে উঠল, মিস নেহা, আপনি কোথায়? আদিলের অবস্থা অনেক খারাপ। জ্ঞান ফিরে আপনাকে না দেখতে পেয়ে আবারও ভায়োলেট হয়ে গেছে। ভাবছে ওই ছেলেটা বুঝি আপনাকে নিয়ে গেছে। সব কিছু ভাঙচুর করে ফেলেছে। চিল্লিয়ে চিল্লিয়ে নিজেকে আহত করে ফেলেছে। এখন রক্তবমি করছে। প্লিজ আসুন আপনি, না হলে আর বাঁচাতে পারবো না। প্লিজ জলদি আসুন। আবিরের কথা শুনে নেহা যেন সব থমকে গেল মুহূর্তের জন্য। কেঁপে উঠল তার অন্তরাত্মা। মাথায় শুধু ওই একটাই কথা বাড়ি খেতে লাগলো। বাকি আর কিছু ভাবনার পরিস্থিতিতে রইল না সে। নেহা ভীতিগ্রস্ত অশান্ত মন নিয়ে এলোমেলো হয়ে পাগলের মতো ছুটে দৌড়ালো বাইরে যাওয়ার জন্য। মেন দরজার কাছে আসতেই জাকিয়া তার সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। শক্ত গলায় বলল মেয়েকে, তোকে কি বলেছি মনে নেই? কোথাও যেতে পারবি না তুই, যা ঘরে যা। নেহা তখন করুণ মিনতি সুরে বলে উঠল মাকে, মা প্লিজ এমন করো না। লোকটা অনেক অসুস্থ, আমি এখন না গেলে মারা যাবে। প্লিজ যেতে দাও আমাকে। নেহার মা তখন রেগে গিয়ে বলল, যাক মরে, মরে গেলে আমার কিছু যায় আসে না। নেহা তখন অবাক হয়ে বলল, মা তুমি এত পাষাণ কিভাবে হতে পারো? একটা মানুষ মারা যাবে জেনেও তুমি তোমার জেদ পালন করবে? ঠিক আছে, করো যা খুশি তাই, কিন্তু মনে রেখো এরপর কিন্তু তোমার মেয়েও আর বেঁচে থাকবে না। যখন একটা মানুষ মারা যাবে এটা জানা সত্ত্বেও যে আমি তাকে হয়তো বাঁচাতে পারতাম, কিন্তু আমি তা করিনি, তখন কি আমার মনুষ্যত্ব বেঁচে থাকবে? আমার বিবেক ধিক্কার দেবে আমাকে। বেঁচে থেকেও মরে যাব আমি। তুমি কি তোমার মেয়েকে মৃত দেখতে চাও? যদি না চাও তাহলে প্লিজ আমাকে বাধা দিও না, যেতে দাও আমাকে। জাকিয়ার মুখমণ্ডল যেন হঠাৎ পরিবর্তন দেখা গেল। নরম হলো তার চেহারা। সে কোনো কিছু না বলে মেয়ের সামনে থেকে সরে দাঁড়ালো। নেহার মুখে হাসি ফুটল। সে আর কাল বিলম্ব না করেই ছুটে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আদিলের কেবিনে এসে তার অবস্থা দেখে মাথা ঘুরে উঠল নেহার। রক্ত বমি করতে করতে নিস্তেজ হয়ে পড়েছে। বিছানায় শুয়ে ছটপট করছে সে। আবির বিহান দুপাশ থেকে ওকে ধরে রেখে ওকে শান্ত করতে যাচ্ছে, কিন্তু পারছে না। প্রায় অবচেতন অবস্থাতে সে শুধু অ্যাঞ্জেলকেই ডাকছে। নেহা দ্রুত নিজেকে সামলে নিয়ে দ্রুত ছুটে গেল আদিলের কাছে। নেহাকে আসতে দেখে আবিরও সরে গিয়ে তাকে আদিলের পাশে বসার জায়গা করে দিল। নেহা আদিলের পাশে বসে তার হাত মুঠোয় নিয়ে মায়াময় স্বরে বলল, এই যে হিরো, চোখ খোলো, দেখো আমি এসে গেছি, প্লিজ চোখ খোলো। নেহার কথা কানে আসতেই আদিল দুর্বল চোখ খুলে নেহাকে দেখে তার ছটফটানি বন্ধ হলো। তড়িৎ গতিতে উঠে বসতে চাইল, কিন্তু দুর্বল শরীরে তা হয়ে উঠল না। অন্য পাশে থাকা বিহান তাকে উঠে বসতে সাহায্য করলো। আদিল উঠে বসে দু হাতে নেহার মুখটা ধরে দুর্বল চিত্তে হেসে বলল, এসেছো অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল, তুমি কেন বারবার চলে যাও? ওই রাস্কেলটা তোমাকে নিয়ে গিয়েছিল তাই না? ওকে তো আমি মেরেই ফেলবো। আমার অ্যাঞ্জেলকে নিয়ে যেতে চাইও। নেহা তখন আদিলকে শান্ত করার জন্য বলে উঠল, না, কেউ নিয়ে যাবে না আমাকে। এই দেখো আমি এখানেই আছি তোমার কাছে। আদিল তখন বলে উঠল, না না, ও তোমাকে নিয়ে যাবে। সবাই সবাই তোমাকে কেড়ে নিতে চায় আমার কাছ থেকে। এখানে থাকা তোমার জন্য সুরক্ষিত নয়। আমাদের সুরক্ষিত জায়গায় যেতে হবে। এখানে আর থাকা যাবে না, না হলে আবার তোমাকে নিতে আসবে। আদিল এবার বিহান আর আবিরের উদ্দেশ্যে বলে উঠল, বিহান, আমাকে বাড়ি নিয়ে চল। আমি আর আমার অ্যাঞ্জেলকে নিয়ে যাব বাড়িতে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আদিলে এই কথায় আবির বিহান একজন আরেকজনের মুখ চাহাচাহি করল। তাদের মুখে একরকম খুশি হাসি দেখা গেল। আদিল বাড়ি ফিরতে যাচ্ছে, এটা তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু নেহা চিন্তায় পড়ে গেল, আদিলের সাথে তাদের বাড়িতে যাবে কিভাবে সে, আর ওর পরিবার কি মানবে তাতে। গাড়ি এসে প্রবেশ করলো আদিলের বাড়ির গেট দিয়ে। ভেতরে এসে থামতেই আবির বিহান সামনে থেকে আগে নামলো। আদিল নেহার হাত ধরে পেছনের সিটে বসেছিল এতক্ষণ। বিহান এসে আদিলের পাশে দরজাটা খুলে দিলে আদিল নেহার হাত ধরে আস্তে আস্তে করে নেমে এলো গাড়ি থেকে। নেহা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সামনে তাকাতেই কেমন অন্যমনস্ক হয়ে গেল সে। বাড়িটি কেমন তার কাছে চেনা চেনা মনে হচ্ছে। বারবার অদৃশ্য স্মৃতি এসে তার মস্তিষ্কে ছুটতে লাগলো এলোমেলো ভাবে। কেমন ঘুরে মাঝে চলে গেল নেহা।
অদ্ভুত একাগ্র দৃষ্টিতে তাকিয়ে দেখছে বাড়িটা, যেন কোনো হারানো কিছু খোঁজ করতে চাইছে সে। নেহার ঘরের মাঝেই আদিল নেহার হাত ধরে বাসার দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো অ্যাঞ্জেল, ভেতরে যাই। বাড়িটা তোমার জন্য কতদিন হলো অপেক্ষা করছে। কথাটা বলতে বলতে আদিল নেহার হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। নেহা যত সামনে যাচ্ছে ততই কেমন অদৃশ্য প্রতিচ্ছবিগুলো আরো প্রবল বেগে হানা দিচ্ছে তার চোখের সামনে। ঘরে ডুবে অন্যমনস্ক হয়ে যাচ্ছে নেহা। মেন দরজা দিয়ে পেরিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো ওরা। চারিদিকে চোখ বুলিয়ে নেহার মাথা যেন গোল গোল ঘুরছে কেমন, যেন অদৃশ্য প্রতিছবিগুলো তীব্রভাবে তার মাথার চারিদিকে ঘূর্ণিপাতের মতো ঘুরছে। সাথে কানে এসে বাজছে কিছু অস্পষ্ট ধ্বনি, আর তার সাথে সাথে যেন কারো খিলখিল হাসির শব্দ বাজছে কানে। আবার কোনো পুরুষালী কণ্ঠ শোনা যাচ্ছে কেমন করে, যেন বলছে পুষ্টি, এই অ্যাঞ্জেল দৌড়াও না এমন করে, পড়ে যাবে তো বাবা। এমনও হাজার ধ্বনি কলরব নেহার মস্তিষ্ককে অবশ করে তুলছে যেন। লিভিং রুমে উপস্থিত সবাই আদিলকে দেখে যেমন খুশি হলো, তেমন তার পাশে অন্য একটা মেয়েকে দেখে ভীষণ অবাক হলো। যদিও জাবেদা আর হিয়া সবটাই জানে, তাই তারা তেমন অবাক হলো না। হিয়া 8 মাসের ভারী পেট নিয়ে এগিয়ে এলো সামনে। মুচকি হেসে আদিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন ভাইয়া? আপনাকে বাড়ি ফিরতে দেখে অনেক খুশি লাগছে, অনেক মিস করেছি আমরা আপনাকে। আদিল তখন হাসি মুখে বলল, আসবই তো, দেখছো না আমার অ্যাঞ্জেল এসে গেছে, এখন তো আবার সব ঠিক হয়ে যাবে। হিয়া তখন মুচকি হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, এখন সব ঠিক হয়ে যাবে, যান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। হিয়া কথাটা বললেও নেহা যেন সেদিকে কোনো খেয়ালই নেই। আদিল নেহাকে বলল, চলো অ্যাঞ্জেল, রুমে যাই। আদিল কথাটা বললেও নেহার যেন আদিলের প্রয়োজনই হলো না। সে আদিলের হাত ছাড়িয়ে ধীরে ধীরে একাই সামনে এগিয়ে গেল। ঘড়ির মধ্যে সে যেন কেমন করে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠে আদিলের রুমের দিকে পৌঁছে গেল। আর আদিল গেল তার সাথে হাতে। আর তার মাঝে তো এই নিয়ে কোনো ভাবাবেগ হলো না, কারণ তার জন্যই তো নেহা তার জন্য নোট আর অ্যাঞ্জেল, যার কাছে এবারই সবচেয়ে না। কিন্তু নেহাকে এভাবে না বলতেই নিজে নিজে একাই আদিলের রুমের চিনে পৌঁছে যেতে দেখে বাকিদের মাঝে ঠিকই ভাবাবেগ হলো অনেকটা। নেহা কিভাবে চিনল আদিলের ওই রুমটা, সেটাই ভাবাচ্ছে সবাইকে। নেহা আদিলের রুমে এসে যেন আরো ঘূর্ণিপাকের মাঝে পড়ার মতো অবস্থা হলো। রুমে প্রবেশ করতেই হৃৎপিণ্ড অজান্তেই কেঁপে উঠল আতঙ্কিত ভাবে। রুমের চারপাশে চোখ বোলাতেই কেমন ঝাপসা ঝাপসা স্মৃতি ভেসে উঠল। নেহার যেন কেমন দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে যাচ্ছে, হাত পা কেঁপে অবশ হয়ে আসছে কেমন। নেহার নজর পড়ল বেডের মাথার কাছে দেয়ালে টাঙালো বিশাল ফটো ফ্রেমটার ওপর, যেখানে আদিল নূরের ছবি লাগানো। তীব্র যন্ত্রণা শুরু হলো সাথে সাথে নেহার। 2 হাতে মাথা চেপে যন্ত্রণায় সে হালকা আর্তনাদ করে উঠল। তা দেখে আটকে উঠল আদিল। দ্রুত ছুটে গিয়ে নেহাকে ধরে আতঙ্কিত সুরে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল কি হয়েছে তোমার, এমন করছো কেন? আদিল নেহাকে ধরে বিছানায় বসিয়ে দিল। অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে তোমার অ্যাঞ্জেল, কোথাও খারাপ লাগছে? আমাকে বলো অ্যাঞ্জেল। নেহা মাথা চেপে ধরে কিছুক্ষণ চোখ বুজে বসে রইল। খানিক পরে ধীরে ধীরে ব্যথাটা কিছুটা কমলো তার। আদিলের অস্থিরতা শান্ত করতে নিজেকে সামলে নিয়ে নেহা বলে উঠল, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি, চিন্তা করো না। আদিল তখন অস্থির হয়ে বলল, কোথায় ঠিক আছো? তুমি তো কেমন যেন করছিলে, কোথায় কষ্ট হচ্ছিল তোমার, বলো কি হয়েছে? নেহা তখন বলল, কিছু হয়নি বাবা, সত্যি বলছি, এই দেখো আমি একদম ঠিক আছি। নেহার কথায় আদিল ভ্রু কুঁচকে বলল, সত্যি বলছো তো? নেহা তখন মুচকি হেসে বলল, একদম সত্যি। আদিল তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাও তুমি শুয়ে আরাম করো এখন। আদিল নেহাকে টেনে বাড়িতে শুয়ে দিল। নেহা মানা করলেও তা মানল না আদিল। নেহাকে শুয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আদিল। বাচ্চাদের মতো ঘুম পাড়াতে দেখে হাসি পেল নেহার। তবে তার মনে ঠিকই অশান্তি চলছে, সাথে নানান প্রশ্নের বেড়াজালে তাকে ঘিরে ধরেছে। তার সাথে কি হচ্ছে এসব কিছুই বুঝে উঠতে পারছে না সে। এই বাড়িতে আসতেই তার এমন কেন লাগছে, কেন মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা দেয়ালে তার চিহ্ন মিশে আছে। আর এই ঘরে সবকিছুতে সে নিজেকে ফিল করছে। কেন হচ্ছে তার সাথে এমন, কিভাবে জানবে সে? আদিল হাত বুলিয়ে দেওয়ায় নেহা সত্যি সত্যি একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মাঝেই হঠাৎ সে কিছু এলোমেলো স্বপ্ন দেখতে পায়। তার সামনে নিজেকে অন্য রূপে দেখতে পাইছে, নিজেকে নূরের রূপে দেখতে পাইছে, যেখানে সে নূরের রূপে আদিলের সাথে খুনসুটি করছে। এমন কিছু দেখতে পেয়ে ঝট করে চোখ মেলে তাকায় নেহা।
আতঙ্কিত তার চাহনি, ভয়ার্ত মুখমণ্ডল ধর পড়িয়ে উঠে বসেছে। সম্পূর্ণ ঘামে ভিজে একাকার হয়ে গেছে। এ কেমন স্বপ্ন? নিজেকে নূরের স্থানে কেন দেখতে পেল সে? কেন মনে হচ্ছিল এটা আমি নিজেই ছিলাম? এসব কি হচ্ছে তার সাথে? কেমন নিজেকে পাগল পাগল লাগছে। নিজেকে একটু ধাতস্থ করে পাশে তাকিয়ে দেখলো আদিল নেই, রুমে কোথাও নেই। ভ্রু কুঁচকে আসলো নেহার। লোকটা তো সবসময় তার কাছেই থাকে, এক সেকেন্ডের জন্য তাকে একা ছাড়ে না। তাহলে গেল কোথায়? নেহার এবার একটু চিন্তা হতে লাগলো। সে আদিলে খোঁজ নিতে বিছানা থেকে নামতে নেবেই ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আদিল। তার হাতে খাবারের ট্রে। দেখে বোঝা যাচ্ছে সে গোসল করে ফ্রেশ হয়ে বাসার জামা কাপড় পরেছে। আদিল যে ধীরে ধীরে কিছুটা নর্মাল হচ্ছে এখন মনে হচ্ছে কিছুটা। হঠাৎ বুকের মাঝে ধুক করে উঠল নেহার। আদিল ভালো হয়ে গেলে তো আর নেহাকে নূর মনে করবে না, আর চিনবে না তাকে। এই ভাবনাটা মস্তিষ্কে হানা দিতেই হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল তার, যেন এমনটা সে একদমই সইতে পারবে না। কিন্তু এটা তো ঠিক না। তাকে যে কোনো মোহে পড়া যাবে না, কোনো কিছু আশা রাখা যাবে না। সে শুধু আদিলের ট্রিটমেন্টের জন্য সাহায্য করছে। এর বেশি কিছু আশা করা স্বার্থপর আর লোভীর মতো কাজ হবে। মস্তিষ্ক এসব যুক্তি পেশ করলেও তার মন এসব মানতে মোটেও রাজি হলো না। যেন সে কোনো কিছু বুঝতেই চায় না এই মুহূর্তেই। তার ভাবনার মাঝেই আদিল হাসি মুখে এগিয়ে এসে বলল,